বৃষ্টি হলো এত, সমস্ত রাত ডুবো নদীর পাড়ে। আমি তোমার স্বপ্নে পাওয়া আঙুল স্পর্শ করি জলের অধিকারে। স্পর্শ করে অন্য নানা ফুল, অন্য দেশ, অন্য কোনো রাজার। তোমার গ্রামে রেল ব্রিজের তলে ভোরবেলার রৌদ্রে বসে বাজার। দর্শক, পড়ছিলাম উৎপল কুমার বসুর কবিতা। আজ তার জন্মদিন, তাকে জন্মদিনের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক, শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার 19 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 3 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসুম। দর্শক, আয়োজনের শুরুতেই আমরা আবহাওয়া বার্তায় চলে যাব। সকাল থেকেই রাজধানী ঢাকাতে আমরা বৃষ্টি দেখতে পেয়েছি। অন্যান্য জেলাগুলোর বিভাগগুলোর কি অবস্থা আপনার একটা নজরে দেখে নেব। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা দেখব। গেল 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইজদি কোর্টে 24.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 34 ডিগ্রি সেলসিয়াস। দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। গেল কয়েকদিন ধরেই সারা দেশে বৃষ্টি হচ্ছে এবং আজও সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একে তো চলমান পরিস্থিতি, দেশের সব পর্যটন কেন্দ্রগুলো চরম খরায় দিন যাপন করছে। তার উপর বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এলাকায় কয়েকদিনের টানা বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। খাগড়াছড়ির সাথে সাজেক ও লংগদুর যান চলাচল এখনও বন্ধ রয়েছে। পানিবন্দী হাজারো পরিবার। খাগড়াছড়ির পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস্তাফা মানিক। মানিক, আমরা একটু খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি নিয়ে জানতে চাই যে গেল কয়েকদিনে টানা বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয়েছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং হাজারো পরিবার পানিবন্দী। এই পানিবন্দী পরিবারগুলো কোনো সাহায্য পেয়েছে কিনা? সারিকা, দেখুন, আমি একটু সুখকর একটি তথ্য দিয়ে শুরু করতে চাই। সেটি হলো গত রাত থেকে কিন্তু যে ভারী বর্ষণ সেটি কিন্তু কিছুটা কমেছে এবং গত রাত সারা রাত কিন্তু বৃষ্টি হয়নি। এর ফলে কিন্তু আজ ভোর রাতে কিন্তু বৃষ্টির যেই দুঃখিত যে পানি জলাবদ্ধতা কিংবা বন্যা পরিস্থিতি ছিল চেঙ্গি এবং মানি নদী, সেটি কিন্তু কমতে শুরু করেছে। আমি এখন আছি খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায়। সেই শান্তিনগর এলাকায় কিন্তু গতকাল রাতেও কিন্তু বুক সমান পানি, অর্থাৎ রাস্তার উপর প্রায় 5 থেকে 6 ফিট পর্যন্ত কিন্তু অনেক জায়গায় পানি ছিল। তবে সেই পানি কিন্তু এখন কমতে শুরু করেছে এবং গত রাতে আপনি যেটি জানতে চেয়েছিলেন, গত রাতে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই যারা বন্যা দুর্গত এলাকার মানুষ ছিলেন এবং যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু রান্না করা খাবার বিতরণ করা হয়েছিল। এবং গতকাল যে সারাদিন ভারী বর্ষণ ছিল, সেই ভারী বর্ষণের ফলে কিন্তু অনেক মানুষ অনেক পানিতে কিন্তু আটকা পড়েছিল, পানি বন্ধ হয়ে পড়েছিল অনেক মানুষ। তাদেরকে কিন্তু রেড ক্রিসেন্টের যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে তাদেরকে উদ্ধার করে প্রায় 1000 জনের মতো
পানিবন্দী মানুষকে উদ্ধার করে কিন্তু রেড ক্রিসেন্টের যারা স্বেচ্ছাসেবক তারা। এর পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখনো কিন্তু দিঘিনালার মাইনী নদীর পানি না কমার ফলে কিন্তু কবাখালী এলাকায় জলাবদ্ধতা রয়েছে। সেই জলাবদ্ধতার কারণে সাজেকের সাথে দিঘিনালার যে সড়ক যোগাযোগ সেটি বন্ধ রয়েছে। এর ফলে খাগড়াছড়িতে যেসব পর্যটকরা রয়েছেন তারা কিন্তু আজকে যেতে পারছেন, এবং সাজেকে যেসব পর্যটকরা আটকা পড়ছেন তারা কিন্তু আজকে খাগড়াছড়ি ফিরতে পারছেন না পানি না কমা পর্যন্ত। একইভাবে লংগদুর সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। দিঘিনালার খাগড়াছড়ির সাথে মহলছড়ি পানছড়ি সড়কে কিন্তু টেঙ্গী নদীর পানি সড়কের উপর জমে থাকে, কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সব মিলে বলা চলে খাগড়াছড়িতে কিন্তু একটি যে জনদুর্ভোগ সেটি অনেকটা চরমে, তবে এখানে বৃষ্টি না থাকে কিছুটা কমতে শুরু করেছে। সারিকা। নুরসাফা মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি নিয়ে আমরা জানছিলাম। এদিকে গত 20 বছরের মধ্যে নোয়াখালীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের বেশিরভাগ এলাকা ডুবে গেছে। দর্শক, নোয়াখালীর খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন ভৌমিক, আমরা দেখতেই পাচ্ছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নোয়াখালীতে। কি পরিস্থিতি সেখানকার? জনগণ তো নিশ্চয়ই ভোগান্তিতে পড়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। সারিকা, আসলে ভোগান্তির কথা যদি বলি, যেহেতু এখন আসলে স্কুল কলেজ বন্ধ রয়েছে, ফলে হচ্ছে হয়তো স্কুল কলেজের শিক্ষার্থীরা তেমন একটা ভোগান্তিতে পড়েছেন, তবে সাধারণ মানুষ কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। এরকম যে গত 2 দিনের যে বৃষ্টিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি, অর্থাৎ প্রায় 276 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল গতকাল, আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই হিসাবে নোয়াখালীতে যতগুলো সড়ক রয়েছে, অর্থাৎ প্রধান সড়ক ছাড়া যতগুলো সড়ক রয়েছে, প্রত্যেকটা সড়কে কিন্তু হাঁটুর উপরে পানি উঠে গেছে। এতে করে মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে, এবং ব্যাটারি চালিত যেসব যানবাহন রয়েছে বা রিক্সা রয়েছে সেগুলো কিন্তু আসলে বের হচ্ছে না। বের হওয়ার কারণ হচ্ছে তাদের যে ব্যাটারি এবং যে মেশিন রয়েছে সেটি নষ্ট হয়ে যাচ্ছে, ফলে হচ্ছে তারা বের হচ্ছে না। এতে করে মানুষ হেঁটেই বাজারঘাট সহ নানান অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় কাজ রয়েছে সেগুলো সারছেন অনেকটা হেঁটে। এতে করে মানুষের ভোগান্তি অনেক বেড়েছে। অপরদিকে যেসব রাস্তায় পানি উঠেছে সেগুলো কিন্তু এই গত 3 দিনের পর্যন্ত পানি থাকার কারণে হচ্ছে রাস্তার যে কংক্রিটগুলো রয়েছে সেগুলো অলরেডি বের হয়ে আসছে। এরকম কয়েকটি জায়গায় আমরা দেখতে পেয়েছি। ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক এবং যেসব স্থাপনা রয়েছে, অর্থাৎ এখানকার যেসব বিভিন্ন স্থাপনা এবং বাড়িঘরগুলো রয়েছে, নিচতলায় পানি জমে যাওয়ার কারণে রান্না বান্নায় মানুষের ব্যাপক কষ্ট হচ্ছে। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা জানাচ্ছিলেন যে গতকাল কিন্তু 3 ফুট পর্যন্ত পানিও কিন্তু কোথাও উঠেছে। তবে আজকে সকাল থেকে বৃষ্টি কিছুটা কম হওয়ার কারণে পানি কিছুটা কমেছে। এরকমটি আমরা সকালে যখন এসেছি ঠিক তখন দেখতে পেয়েছি। সব মিলেই পানি কিছুটা কমার দিকে রয়েছে, তবে যদি বৃষ্টি বাড়ে তাহলে পানি হয়তো আরো বাড়তে পারে। সারিকা। সুমন ভৌমিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ির পরে আমরা নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে জানছিলাম। আমরা জানছিলাম পানি কিছুটা কমার দিকে রয়েছে। দর্শক, এবারে আমরা চলে যাব পত্রিকায়, জেনে নেব আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। আমরা শুরু করব সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি চোখে পড়ছে, গণমিছিলে হামলা সংঘর্ষ, পুলিশ সহ নিহত 2। খুলনা রণক্ষেত্র, কনস্টেবলকে পিটিয়ে হত্যা। হবিগঞ্জে এমপির বাড়িতে হামলা, সংঘাতে নিহত 1। বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ সহ আহত 2 শতাধিক। রাজধানীর উত্তরায় ত্রিমুখী সংঘর্ষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলে নানা শ্রেণী পেশার হাজারো মানুষের উপস্থিতি, একটি ছবি এখানে দেখানো হয়েছে। তার পাশাপাশি আরও একটি শিরোনাম আমি পড়ছি, গুলি করতে পুলিশকে উস্কে দেন এক শিক্ষক। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার সময় সেখানে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা গুলির আগ মুহূর্তে ছাত্রদের মুখোমুখি অবস্থান করা পুলিশ সদস্যদের সঙ্গে মিশে গেছেন। গ্রেপ্তার হয়ে 16 দিনে এসেছে 137 কিশোর। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে গত 16 দিনে 137 কিশোর বন্দী টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে এসেছে। সমকালের এই ছিল প্রথম পাতার প্রধান শিরোনামগুলো। আমরা একটু এবারে প্রথম আলোর শিরোনামগুলো দেখে নেব। গণমিছিল সংঘর্ষ, নিহত 2। ঢাকায় দ্রোহযাত্রায় মানুষের ঢল, সরকারের পদত্যাগ দাবি। কেউ এসেছিলেন সন্তানকে সঙ্গে নিয়ে, শিক্ষার্থীরা এসেছিলেন দল বেঁধে। তাদের কারো মাথায় কারো গায়ে জড়ানো ছিল জাতীয় পতাকা। গতকাল শুক্রবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধিক সংগঠনের প্রতিবাদী কর্মসূচি থাকলেও একসময় তার রূপ নেয় একক কর্মসূচিতে।
69 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, তবে মামলা রয়েছে। দ্রুত মামলা প্রত্যাহারের দাবি। অভিভাবকেরা বলছেন, মামলা মাথায় নিয়ে পরীক্ষায় বসা কঠিন হবে। আন্দোলন প্রত্যাহারের সেই ঘোষণা স্বেচ্ছায় ছিল না। বিবৃতিতে বলা হয়, ডিবি কার্যালয়ে তাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়, গণমাধ্যমে মিথ্যা বিবৃতি দেওয়ানো হয়। মোবাইল ইন্টারনেটে 5 ঘন্টা ফেসবুক বন্ধ, টেলিগ্রাম ব্যবহার করা যাচ্ছে না। মোবাইল ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার 5 ঘন্টা বন্ধ ছিল। দর্শক, এই ছিল মোটামুটি প্রথম আলোর প্রধান শিরোনামগুলো। আমরা কালের কণ্ঠের শিরোনামগুলো এবারে দেখব। জামায়াত শিবির এখন যা করতে পারে। জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরিবর্তিত পরিস্থিতিতে এখন তাদের রাজনৈতিক কৌশল কি হবে তা নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে। তবে জামায়াতের রাজনৈতিক কৌশল যাই হোক না কেন, আপাতত দলটি রাজপথে প্রকাশ্যে কোনো ধরনের কর্মসূচি দেবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। শিক্ষার্থীদের অযথা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটার দাবি পূরণের পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অযথা হয়রানি অথবা আটক না করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, প্রবাসীদের নিয়ে একটি শিরোনাম এখানে করা হয়েছে। 50,000 বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ আমিরাতে, 2 মাসের সাধারণ ক্ষমা। সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসকারীদের জন্য 2 মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। 14 দিনে গ্রেপ্তার প্রায় 10,500। সারা দেশে অভিযান। দর্শক, এই ছিল কালের কণ্ঠের শিরোনামগুলো। দৈনিক ইত্তেফাকে চলে যাব। গণমিছিলে হামলা, সংঘর্ষ, গুলি, পুলিশ সহ 2 জন নিহত। আমরা একই শিরোনাম প্রত্যেকটি পত্রিকাতেই দেখছিলাম। সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বৈঠক। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করছেন। গতকাল শুক্রবার রাতে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন যে দাবি ছিল তা সরকার মেনে নিয়েছে। তারপরেও তারা যে আন্দোলন করছে তা ধৈর্য ধরে মোকাবিলা করার নির্দেশনা দেন শেখ হাসিনা। সোমবার থেকে তুমুল বৃষ্টির আভাস। শ্রাবণের শেষ পক্ষে এসে দেশজুড়ে অঝোর ধারায় ঝরছে বারিধারা। মৌসুমী বায়ুর চাপ আধিক্যে সমুদ্রের সঞ্চালনশীল সজল মেঘমালা বিস্তৃত ঘটেছে। এই বৃষ্টিপাত থেমে থেমে আরও 1 সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দৈনিক ইত্তেফাকে এই ছিল প্রধান শিরোনামগুলো। সবশেষে আমরা বণিক বার্তা শিরোনামগুলো দেখে নেব এবারে। আবারও মৃত্যু 2। দেশে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ। খুলনায় পুলিশ সদস্য ও হবিগঞ্জে যুবকের মৃত্যু। আমরা পড়ছিলাম অন্যান্য পত্রিকাগুলোতেও। কেপিআই স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনায় ত্রুটি ছিল। কোন ধরনের কেপিআই এ কোন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে তাও নির্দিষ্ট করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, সেনাবাহিনী, বিজিবির কাছে প্রতিষ্ঠানগুলোর তালিকা রয়েছে। এসব প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য নীতিমালাও করা আছে। তারপরও সাম্প্রতিক ঘটনাগুলোয় কেন নিরাপত্তা নিশ্চিত করা যায়নি তার জন্য আগে তদন্ত করতে হবে, বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, নিরাপত্তা বিশ্লেষক। বাংলাদেশের সংঘাতে অন্তত 32 শিশু নিহত হয়েছে। ইউনিসেফ। বাংলাদেশ জুলাইয়ের সহিংসতায় অন্তত 32 শিশু নিহত এবং আরও অনেকে আহত ও আটক হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ। গতকাল সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে এ তথ্য উল্লেখ করেছেন। 8 দশকের রাজনীতিতে অধিকাংশ সময় শাসকদের শরিক ছিল জামায়াত। উপমহাদেশে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে আলাদা আলাদাভাবে কার্যক্রম চালিয়েছে জামায়াতে ইসলামী। এর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানে 80 বছর রাজনীতিতে অধিকাংশ সময়ই কোনো না কোনোভাবে ক্ষমতাসীনদের সঙ্গে শরিক হিসেবে ছিল দলটি। দর্শক, এই ছিল বণিক বার্তার প্রধান শিরোনামগুলো।
আমরা কয়েকটি পত্রিকার প্রধান প্রধান শিরোনাম দেখছিলাম। এবারে কেওয়াইসি নিবেদিত সকাল 24-এ সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেওয়াইসি নিবেদিত সকাল 24-এ। দর্শক, 3 আগস্ট এই দিনটি হয়তো আপনাদের কাছে অনেকের কাছেই বিশেষ, কারণ এই দিনটি হয়তো আপনাদের কারো জন্মদিন, হয়তো আপনাদের কোনো আপনজনের জন্মদিন। আপনাদের যাদের আজকে জন্মদিন তাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, এবারে আমরা জানবো বিশিষ্ট জনদের জন্মদিন নিয়ে। শুরুতেই আমরা জানছিলাম কবি উৎপল কুমার বসুর আজ জন্মদিন। তার পাশাপাশি কোন কোন বিখ্যাত জনদের আজ জন্মদিন আমরা এক নজরে জেনে নেব। তাদের শুভেচ্ছা জানাবো, তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জানবো। 1905 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মেক্সিকান অভিনেত্রী ডোলেরেস দেল রিও। তিনি হলিউডে প্রথম প্রধান নারী লাতিন আমেরিকান তারকা ছিলেন। 1920 থেকে 1930-এর দশকে তিনি মার্কিন চলচ্চিত্রে অভিনয় করেন। তাকে 1940 ও 1950-এর দশকে মেক্সিকান চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম গুরুত্বপূর্ণ নারী তারকা বলে অভিহিত করা হয়। দেল রিও তার সময়ে চলচ্চিত্রের অন্যতম সুন্দর মুখশ্রীর জন্য স্মরণীয় হয়ে রয়েছেন। 1930 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সাংবাদিক নির্মল কুমার সেনগুপ্ত। তিনি 1961 সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় সহকারী সম্পাদক পদে যোগদানের মাধ্যমে সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে দৈনিক জিহাদ এবং দৈনিক পাকিস্তান পত্রিকায় কর্মরত ছিলেন। পরবর্তীকালে প্রেস ট্রাস্টের অধীনস্থ দৈনিক বাংলা পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। 1939 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কবি উৎপল কুমার বসু। তিনি বাংলা সাহিত্যে হাংরি আন্দোলনের একজন খ্যাতনামা কবি। 1960 পর্যন্ত তিনি কৃত্তিবাস গোষ্ঠীর কবি হিসেবে পরিচিত ছিলেন। তার সমসাময়িক এমনকি তরুণতর কবিদের তুলনায় তার কবিতা ছিল সম্পূর্ণ নতুন। অনেকে অবশ্য বলেন তার কবিতা আকার সর্বস্ব। 1963 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন সঙ্গীত শিল্পী জেমস অ্যালান হেটফিল্ড। তিনি হেভি মেটাল ব্যান্ড মেটালিকার প্রধান কণ্ঠশিল্পী ও গিটারিস্ট। হেটফিল্ডকে প্রায়ই সর্বকালের সর্বশ্রেষ্ঠ হেভি মেটাল রিদম গিটার বাদকের একজন হিসেবে গণ্য করা হয়। মেটালিকা 9টি গ্র্যামি পুরস্কার জিতেছে এবং 11টি স্টুডিও অ্যালবাম, 3টি লাইভ অ্যালবাম, 4টি বর্ধিত নাটক এবং 24টি একক প্রকাশ করেছে। দর্শক, জন্মদিন নিয়ে তো জেনে নিলাম, এবার একটু পর্যটন নিয়ে জানবো। সকাল 24 প্রতিদিনই চেষ্টা করি পর্যটন নিয়ে একটু আপডেট আপনাদের জানিয়ে দিতে। আজ আমরা দেশের বাইরের পর্যটন নিয়ে জানাবো। পর্যটকদের লাগাম টানতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইতালির ভেনিস শহর। ভেনিসে 25 জনের বেশি পর্যটক সদস্যের জন্য দেয়া হয়েছে প্রবেশে নিষেধাজ্ঞা। এই নির্দেশ না মানলে গুনতে হবে 25 থেকে 500 ইউরো জরিমানা। আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে আসবো। বিশ্বজুড়ে পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য ভেনিস। ইতালির ঐতিহ্যবাহী এই শহরে প্রতি বছর ভিড় জমান লাখো পর্যটক। শহরটির অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ও পর্যটন। তবে সাম্প্রতিক সময়ে পর্যটকদের অতিরিক্ত চাপে হুমকির মুখে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জনজীবন ও পরিবেশ। তাই পর্যটকদের লাগাম টানতে এবার নতুন বিধিনিষেধ আরোপ করল স্থানীয় প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে 25 জনের বেশি পর্যটকের দল। পাশাপাশি লাউডস্পিকার ব্যবহারেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। এসব নিয়ম অমান্য করলে গুনতে হবে 25 থেকে 500 ইউরো পর্যন্ত জরিমানা। ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় এই বিধিনিষেধকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তবে অনেকেই বলছেন নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়া প্রয়োজন। আমি মনে করি এটি যৌক্তিক সিদ্ধান্ত। ছোট্ট এই শহরের ঐতিহ্য রক্ষায় এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে। অতিরিক্ত পর্যটকের চাপে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শহরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। গেল 70 বছরে 72% বাসিন্দা ভেনিস ছেড়েছে। বর্তমানে মাত্র 28% টিকে আছে। আমি মনে করি বিধিনিষেধ আরো কঠোর হওয়া প্রয়োজন। গেল এপ্রিলে পর্যটকদের চাপ নিয়ন্ত্রণে প্রবেশ ফি নির্ধারণ করে ভেনিস শহর কর্তৃপক্ষ, যেখানে 14 বছরের বেশি বয়সের পর্যটকদের প্রবেশ ফি ধরা হয় 5 ইউরো।
মাত্র 7.6 বর্গ কিলোমিটারের শহরটিতে 1954 সালে বসবাস ছিল 1,70,000 মানুষের। গেল বছর এই সংখ্যা কমে দাঁড়ায় 49,000-এ। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, আমরা জানছিলাম ইতালির ভেনিসের নতুন বিধিনিষেধ নিয়ে। এবার একটু সিঙ্গাপুরের দিকে নজর দেই। সরকারি অনুমোদনের পর সিঙ্গাপুরে শুরু হয়েছে পোকামাকড় বিক্রির তোড়জোড়। কিভাবে সুস্বাদু ও আকর্ষণীয় উপায়ে মানুষের খাবারের পাতে উপস্থাপন করা যায় সেই চেষ্টায় ব্যস্ত ব্যবসায়ীরা। বলছেন সজাগ আছেন মানসম্পন্ন ও নিরাপদ খাবার নিশ্চিত। আমরা আরও একটি প্রতিবেদন দেখে আসবো এবারে। কালো রঙের ঝিঁচি পোকা দিয়ে সাজানো সালাদের পাত পরিবেশন করা হচ্ছে সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁয়। সম্প্রতি পোকামাকড়কে মানুষের নিরাপদ খাদ্য হিসেবে ব্যবহারের অনুমোদন দেয় সরকার। এরপরই রেস্তোরাঁগুলোয় বাড়তে শুরু করেছে ব্যবহার। তবে স্বাদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভোক্তারা। আপনি যদি এটি চোখ বন্ধ করে খান তবে বুঝতে পারবেন না চিংড়ি নাকি ঝিঝি পোকা। স্বাদের কথা জানতে চাইলে বলবো এর চেয়ে মাংস ভালো, তবে আমি মাঝে মাঝেই এটি খাওয়ার চেষ্টা করব। পোকামাকড় খাবার অনুমোদনে সিঙ্গাপুরকে উৎসাহিত করছে FAO। জাতিসংঘের সংস্থাটির গবেষণা বলছে চর্বি, আমিষ, ভিটামিন, ফাইবার এবং খনিজ উপাদানের সমৃদ্ধ উৎস পোকামাকড়। একে সঠিক পদক্ষেপ বলছেন স্থানীয় গবেষকরাও। থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওসের মতো দেশগুলোই বহু প্রজন্ম ধরে পোকামাকড় খাচ্ছে। সুতরাং আমি মনে করি সিঙ্গাপুরেও এখন এটি চালু করা যেতে পারে। গবেষক ও গ্রাহকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আশাবাদী হয়ে উঠছেন ব্যবসায়ীরা। বলছেন এবার পুরোদমে চালু করতে চান সবকিছু। আমি আশা করি এটা হালাল উপাদান হতে পারে, যদিও এখনো হালাল নয়, কারণ আমি জানি না তারা কি খাচ্ছে। তাই মনে করি পোকামাকড় সংগ্রহের জন্য চাষি ভালো। সম্প্রতি ক্রিকেট ফড়িং সহ 16 প্রজাতির পোকামাকড় মানুষের খাওয়ার অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর সরকার। মামুন উর রশিদ, চ্যানেল 24। দর্শক, কত বিচিত্র তথ্যই তো জানলাম। এবার একটু ইতিহাসের দিকে নজর দেই। আজ 3 আগস্ট। আজকের এই দিনটি ঐতিহাসিকও বটে, কিন্তু আজকের এই দিনটি ঐতিহাসিক হয়ে ওঠার পেছনে কি কি উল্লেখযোগ্য কারণ রয়েছে এবার আমরা এক নজরে দেখে নেব। 1492 সালের এই দিনে ইতালির বিশিষ্ট নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার সমুদ্রযাত্রা শুরু করেছিলেন। 1858 সালে জন স্মিথ কর্তৃক নীল নদে উৎস আবিষ্কার হয়। 1914 সালের আজকের এই দিনে পানামা খালের মধ্য দিয়ে প্রথম জাহাজ চলতে শুরু করে এবং এই খালের উদ্বোধন হয়। 1954 সালে ভারতে পরমাণু শক্তি বিভাগ গঠিত হয় আজকের এই দিনে। 1956 সালের আজকের এই দিনে প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়। 1960 সালের আজকের এই দিনে আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ নাইজার পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জাতিসংঘের সদস্যভুক্ত হয়। দর্শক, এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।